This is AGT Live 24/7. ইত্যাদি বসিয়ে কেন্দ্রীয় সরকার অধিকাংশ ক্ষেত্রে বিরাট অঙ্কের টাকা মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছে এবং তার প্রতিফলন হচ্ছে বাজারে জিনিসপত্রের দরদাম বাড়ছে। শুধু পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না, পেট্রোল ডিজেলকে ভিত্তি করে পরিবহন যে ব্যবস্থা তাতে ভাড়া ইত্যাদি বাড়ছে, মালের ভাড়া বাড়ছে এবং তার প্রতিফলন অত্যাবশ্যক দ্রব্য সামগ্রীর উপর পড়ছে, তার দামও বাড়ছে। অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে 3-4 রকম ভাবে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে মানুষের পকেট কাটার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে। অনেক আগে থেকে আমরা এই দাবি বলবার চেষ্টা করছি। কিছু কিছু রাজনৈতিক দল যারা হয়তো বামপন্থী না, তাদের মধ্যে কোনো কোনো দল তারাও মাঝে মাঝে পার্লামেন্টের ভেতর আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই দাবি তারা যে উত্থাপন করেননি ঘটনা তা না, কিন্তু বাইরে যেমন বড়সড় কোনো আন্দোলন তারা সংগঠিত করেছেন বা করছেন এটা আমাদের নজরের মধ্যে সেভাবে আসছে না। কিন্তু আমরা এই জায়গায় যেটা এই বাজেটে যে প্রস্তাবনা তাতে পরীক্ষা করে যেটা দেখা যাচ্ছে যে পেট্রোল ডিজেলের উপর এই যে সেস এবং কর বসানো হয়েছে সেখানে বিশেষ করে যেটা বলা হয়েছে যে করের অংশ, এটা বিশেষ করে উল্লেখ করছি, রাজ্যগুলোর সাথে কেন্দ্রীয় সরকার ভাগ করে না, সবটাই কেন্দ্রীয় সরকার তার কোষাগারে নিয়ে যাচ্ছে। কিন্তু এই কর সংগ্রহ করার ক্ষেত্রে রাজ্যের সরকারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন আর এই সমস্ত টাকাটা কেন্দ্র তার তহবিলে নিয়ে তারা জমায়েত করছে। এই জায়গাটাতে আমরা এই 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করছি যে এই যে কর এবং সেস তোমরা বসাচ্ছ আরো বিভিন্ন নামে, তার থেকে অর্জিত যে অর্থ রাজ্যের সঙ্গে এই অর্জিত অর্থ যেখানে তোমরা বন্টন করছো না, এই সেস এবং কর তোমাদের বন্ধ করতে হবে, বাতিল করতে হবে। এটা নতুন করে চাপানো চলবে না, এটা একটা গুরুত্বপূর্ণ দাবি। এবং আমি আগে বলবার চেষ্টা করেছি এই দাবি শুধুমাত্র রাজ্যের অংশের জন্য না, এই দাবি বাস্তবায়ন যদি করা যায় তাহলে 3-4 রকম পদ্ধতিতে সাধারণ মানুষের পকেট কেটে কেন্দ্রীয় সরকার তার যে অর্থ ভান্ডার এটাকে শক্তিশালী করার চেষ্টা করছে, অথচ জনগণের সাথে এই টাকা খরচ করছে না, রাজ্যের সাথেও এটা শেয়ার করছে না। এটাকে সেখানে বন্ধ করবার জন্য এই দাবি কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমি এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এই 5টি রাজনৈতিক দল তারা এই 7 দিন ব্যাপী সারা দেশে ব্যাপক প্রচার সংগঠিত করবার জন্য এই দাবিগুলোর সামনে রেখে আহ্বান করেছে। আমরা যদি মনে করি বা যারা আমাদের কথা শুনছেন তারা যদি মনে করি এই বাজেট সেশন চলছে, আমরা এই কথাগুলো তুললাম, বাজেট তো পাস হবে এক সময়, কারণ সংখ্যা শাসক দলের শক্তি বেশি, বিরোধীরা যতই পার্লামেন্টের ভেতর হই হুল্লোড়ি করুক, বিক্ষোভ করুক, বয়কট করুক, তারা পাস করিয়ে নেবে। এরপরেই আর তো এই কথা বা এই স্লোগান বা এই দাবিগুলির কোনো সার্থকতা এবং তার কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। আমরা মানুষ হয়তো এগুলি ধীরে ধীরে ভুলে যেতে আরম্ভ করবো। বামপন্থী 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা বিশেষভাবে আমরা বলতে চাই, এই দৃষ্টিভঙ্গি এই যে 6টা বিষয় এবারকার 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিকল্প অবস্থান হিসাবে ভারতবর্ষের মানুষের সামনে উপস্থিত করে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার আহ্বান রেখেছে। এটাকে কিন্তু এইবার একটা আনুষ্ঠানিক বিষয় হিসাবে দেখতে ভুল করা হবে। আমরা যেটা বলতে চাইছি এই বিষয়কে ভিত্তি করে সামনের দিনে আমাদের ধারাবাহিকতা বজায় রেখে বৃহত্তর গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন সংগঠিত করতে হবে। আমাদের দেশের অবস্থাটা কি? বিস্তৃত পরিসরে যাওয়ার তো সুযোগ নেই। আমাদের সমাজের মধ্যে নারী পুরুষের যে সংখ্যা তার মধ্যে মহিলারা অর্ধেক, পুরুষ অর্ধেক। মহিলাদের মধ্যে যারা আমাদের মা বিবাহিত, দেখা গেছে তাদের 50 থেকে
56 ভাগ রক্তার কোথায় ভুগছে। এটা আমরা যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করি, বামপন্থী রাজনীতি করি, এটা আমরা উদ্ঘাটন করেছি, ঘটনা তা না। আমাদের সামাজিক জীবনে মানুষের জীবনযাত্রার মান নিয়ে যারা প্রতি বছরই ধারাবাহিকতা বজায় রেখে তথ্যাদি অনুসন্ধান করে পৃথিবীর নানা দেশের সাথে তুল্যমূল্য বিশ্লেষণ করে আমরা কোথায় আছি, কোথায় ছিলাম এবং কি সমস্যার মুখোমুখি হচ্ছি এগুলো উপস্থিত করার চেষ্টা করছেন, তাদের উপস্থাপিত তথ্য, তাদের মধ্যে কমিউনিস্ট আছেন কি নেই সেটা নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। এই তথ্যগুলো যখন তারা উপস্থিত করছেন, কেন্দ্রীয় সরকার কি পার্লামেন্টের ভেতর কি পার্লামেন্টের বাইরে এটা বিরোধিতা করার সৎসাহস তারা দেখাতে পারছেন না, কারণ এটা বাস্তব। মায়ের যদি রক্তের অভাব থাকে, মায়ের বুকের দুধটা কোথেকে হবে? মায়ের বুকে যদি দুধ না থাকে তাতে শিশু সন্তান সন্ততি তার কোথেকে খাবার জোগাড় করবে? তা যদি তারা জোগাড় করতে না পারে এই সন্তান সন্ততির বিকাশ কি করে হবে? এবং এর পাশাপাশি যারাই তথ্য উপস্থিত করেছেন তারাই বলবার চেষ্টা করেছেন আমাদের দেশের সন্তান সন্ততিদের মধ্যে প্রায় 60 থেকে 62 ভাগ দেখা যাচ্ছে স্বাভাবিক তার যে বৃদ্ধি বয়সের তুলনায় 10 বছরের কম বয়সী যারা দেখা গেছে তাদের এই শারীরিক যে বৃদ্ধি সেই বৃদ্ধি সেভাবে ঘটছে না। আয়তনে তারা ছোট থেকে যাচ্ছে, স্টান্ট বলেছে নাকি, ওজন কম, নানা অসুখে তারা আক্রান্ত হচ্ছেন, স্বাভাবিক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যেমন দুটো পায়ের উপর দাঁড়ায়, আমাদের দেশের ছেলে মেয়ে যারা ভবিষ্যৎ নাগরিক, দেশ পরিচালনার দায়িত্ব যাদের স্কন্ধে ভবিষ্যতে অর্পিত হবে, সেই নাগরিককে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে গেলে পর শিক্ষা এবং স্বাস্থ্যের মতো দুটো মৌলিক বিষয়, এই বিষয়ের প্রতি সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে। দীর্ঘদিন যাবৎ এই প্রশ্নে দাবি করা হচ্ছে স্বাস্থ্য খাতে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা দেশের সম্পদের সম্মিলিত হিসেব সেখানে করে, এটাকে ভিত্তি করে হয় জিডিপি। সেখানে দাবি করা হচ্ছিল এই জিডিপির একটা অংশ স্বাস্থ্যের জন্য, একটা অংশ শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকারকে চিহ্নিত করে বাজেটের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই দাবি যতই জনপ্রিয় হোক না কেন, যতই প্রাসঙ্গিক হোক না কেন, কেন্দ্রের সরকার কি আগের সরকার কি বর্তমান আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার 11 বছর হয়ে গেল, তারা একে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন না। তাদের কাছে এটা যেন একটা স্লোগান, এটাকে তারা সেইভাবে নজরে দেওয়ার চেষ্টা করছেন না। যদি মনে করেন যে তারা বুঝতে পারছেন না তাহলে ভুল করবেন। তারা জেনে বুঝে এই বিষয়টার প্রতি গুরুত্ব দিতে চাইছেন না, কারণ মূলত এই দেশের বড় বড় একচেটিয়া পুঁজিপতি ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে মুনাফা করে যারা তাদের সম্পদকে স্ফীত থেকে স্ফীততর করছে, তাদের হাতে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় যারা তুলে দিয়ে তাদের এই দুটো ক্ষেত্রকে একটা ব্যবসার ক্ষেত্র, মুনাফা অর্জনের ক্ষেত্রে তারা যাতে কাজে লাগাতে পারে তার সুযোগ দেওয়ার জন্য এই যে দাবিতে ছাত্ররা আন্দোলন করছে, যুবকরা আন্দোলন করছে, ব্যবহারজীবী বুদ্ধিজীবী অংশের মানুষ, গণতান্ত্রিক অংশের মানুষ, দলমত নির্বিশেষে এই দাবিতে আন্দোলন করছে, এটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। এবারের বাজেটও এই বিষয় সম্পর্কে সরকার নির্বাক ছিল। এখানে এই 5টি রাজনৈতিক দল নির্দিষ্টভাবে এই দাবি আবার উত্থাপন করেছে। স্বাস্থ্য খাতে জিডিপি অন্তত 3 ভাগ এবং শিক্ষা খাতে জিডিপির অন্তত 6 ভাগ আলাদাভাবে চিহ্নিত করে বাজেটে অন্তর্ভুক্ত করে শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যয় নির্বাহের বৃহত্তম অংশের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে। রাজ্য সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে এই অর্থ বরাদ্দের মধ্য দিয়ে শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের দেশের ছেলেমেয়েরা, সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে হবে। খুব গুরুত্বপূর্ণ।
হলো, বিরোধী দলগুলো কথা বললেন, তারা এই বিষয়গুলো বারবার তোলার চেষ্টা করেছে। কেন্দ্রীয় সরকার তার মন্ত্রী, বিশেষ করে অর্থমন্ত্রী, এই বিষয়ের প্রতি কর্ণপাত করার তারা চেষ্টা করেন। পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা কর্ণপাত করছে না বলে আমরা চুপ করে যাব, এটা হতে পারে না। এটা গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জীবনে এটা জ্বলন্ত অত্যাবশ্যক একটা গুরুত্বপূর্ণ দাবি। মানুষের ক্রয় ক্ষমতা নাই, রোজগার নাই, আয় নাই। এই পরিস্থিতিতে বাজার হাটে গিয়ে এই যে জিনিসপত্রের দরদাম যেভাবে বাড়ছে, পরিবার প্রতিপালনের জন্য ন্যূনতম চাল ডাল সহ গুরুত্বপূর্ণ সামগ্রী তারা কেন্দ্রীয় ব্যবস্থা করতে পারছে না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যদি উদাসীন দৃষ্টিভঙ্গি নিয়ে চলবার চেষ্টা করে তাহলে কি করে চলবে? সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবার ওই পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়েছে, এই গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। চাল, গম এবং অত্যাবশ্যক 13 থেকে 15টা সামগ্রী সস্তায় এক দামে সারা দেশে বন্টনের ব্যবস্থা করবার জন্য সেখানে কেন্দ্রের বাজেটে উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দের ব্যবস্থা করতে হবে। এই গুরুত্বপূর্ণ দাবিটি সেখানে উত্থাপন করা হয়েছে, যে দাবি সামনে রেখে আজকে এখানে আমরা অবস্থান করছি। পরবর্তী সময়ে যে বিষয়টি গত বছরের পর বছর ধরে দাবি হিসেবে উত্থাপিত হচ্ছে, তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, মহিলা এবং শিশু, এরা আমাদের সমাজের মধ্যে দুর্বল অংশ। এদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য এবং তার পরিবার প্রতিপালনের জন্য বাজেটে এই অংশের জন্য উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। এই চলতি যে বাজেট, এই বাজেটে গত বছরের সাথে বা তার আগের বছরের সাথে যে পরিমাণ অর্থ এই ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে, তখন বাজারে অর্থের যা মূল্য, টাকার যা দাম, সেখানে সেই অর্থের বাজার যে মূল্য নির্ধারিত হতো, আজকে কিন্তু সেই টাকার দাম অনেক নিচে চলে গেছে। আপনারা যারা খবর রাখেন তারা জানেন, এই যে ডলার, $1 এখন ভারতবর্ষের 87, 88, 88 টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ আমাদের টাকা এটা ছেঁড়া কাগজের টুকরার মতো, এটার কোনো মূল্য বাজার না। এই পরিস্থিতিতে 1 বছর 2 বছর আগে বাজারে টাকার দাম যা ছিল তার থেকে টাকা আজকে অনেক কমে গেছে। বাজেটে যে অর্থ এই ক্ষেত্রগুলোতে বরাদ্দ করা হয়েছে, আগের যে টাকা তার চাইতে হয়তো বাহ্যিকভাবে দেখা যাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলবার চেষ্টা করবে যে না, আমরা তো গত বছর থেকে, তার আগের বছর থেকে 5,000 কোটি বা 6,000 কোটি, 2,000 কোটি, 3,000 কোটি টাকা বাড়িয়েছে, কিন্তু টাকার দাম যেভাবে কমছে, জিনিসের দাম যেভাবে বেড়েছে, যে একটা ক্ষুদ্র পরিমাণ অঙ্কের টাকা এই বাজেটের মধ্যে অতিরিক্ত যুক্ত করা হয়েছে, প্রকৃত মূল্য নির্ধারণ করতে গেলে পরে দেখা যাবে গত বছর বাজেটে এই ক্ষেত্রগুলিতে যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার থেকে এবারকার বাজেটে যে টাকা বরাদ্দ করা হয়েছে তার তুলনামূলকভাবে কম। তা যদি হয় তাহলে তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, মহিলা এবং শিশু তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের পরিবার প্রতিপালনের জন্য কি করে তারা বাঁচবেন, কি করে পরিবারগুলো সেখানে এগিয়ে যাবে। এই জায়গাতে এই যে দাবি, এই দাবি কিন্তু ছেড়ে দিলে চলবে না। এই দাবির উপর ভিত্তি করে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। যারা তথ্য ঘাটাঘাটি করেন তারা জানেন, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি যখন সরকারে আসে, বড় বড় যারা কোটিপতি, ডলারে যারা তাদের পুঁজির হিসাব করে, এদের সংখ্যা 100 জনের বেশি ছিল না, বরং তার চাইতে কিছু কম। কিন্তু এই 10 বছর 11 বছর এই সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। সম্পদের পাহাড় চূড়ায় তারা এখন অবস্থান করছে। আমরা বামপন্থীরা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে আমাদের দেশের আভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য জনস্বার্থে যাতে সরকার, রাজ্য এবং কেন্দ্রের সরকার
হাতে হাত মিলিয়ে কার্যকরী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তাতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দাবি আমরা করে আসছি। সেটা কি? এই যে বড় বড় বিদ্যমান যারা কোটি কোটি টাকার মালিক, যারাও যান, তাদের যে সম্পত্তি, তাদের উপর কেন্দ্রীয় সরকারকে কর ধার্য করতে হবে, সম্পদ কর। কারণ এই যে সম্পদ তারা পাহাড়ে পরিণত করেছেন, পর্বতে পরিণত করেছেন, এটা মানুষকে লুণ্ঠন করে। কাজেই সে মানুষের স্বার্থে সরকারের বাজেট জনস্বার্থবাহী কর্মসূচি রূপায়ণ করতে গেলে পর সরকারের যে তহবিল অর্থ ভান্ডার তাকে শক্তিশালী করতে গেলে পর মানুষকে লুট করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছে তাদের সম্পদের উপর কেন সরকার চাপ সৃষ্টি করে সেখান থেকে সেখানে আর্থিক আয় অর্জনের ব্যবস্থা করবে না? কিন্তু দেখা গেল এবারকারও যে বাজেট, সেই বাজেটে বড় বড় পুঁজিপতি যারা, তাদের ক্যাশাগ্রহ এই সরকারটা স্পর্শ করার চেষ্টা করে। কাজে এখানে বিরোধী পার্টি বামপন্থী রাজনৈতিক দল দাবি জানিয়েছেন যে এদের উপর সম্পদ কর, এটা বিরাট অঙ্কের টাকা না, শতকরা হারে 4 ভাগ তাদের উপর সম্পদ কর ধার্য করো, এবং এই টাকা যদি সংগ্রহ করা যায় একটা বিরাট অঙ্কের টাকা ভারত সরকারের কোষাগারে আসবে, যার উপর ভিত্তি করে জনস্বার্থে সারা দেশে ব্যাপক ইতিবাচক কর্মসূচি নেওয়া সম্ভব। যেহেতু কেন্দ্রীয় সরকার করছে না, এই দাবি আমরা অনেকদিন আগে করছিলাম, এই মুহূর্তে সারা দেশের মানুষকে এই দাবিতে সোচ্চার হওয়ার জন্য, সংগঠিত হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি।